আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রাম অর্থায়ন দ্বিতীয় পত্রের আরও একটি লেকচার নিয়ে। আমি এস.এম.আর রাইয়ান আছি তোমাদের সাথে এবং আজকে আমি আলোচনা করব লেকচার নম্বর 26 নিয়ে। এবং আজকের লেকচারের বিষয়বস্তু হলো অগ্নিবীমা ও বিবিধ বীমা। আমরা কিন্তু জানি যে অগ্নিবীমা হলো আমাদের এইচএসসির অর্থায়ন দ্বিতীয় পত্রে অর্থাৎ ব্যাংকিং ও বীমা যে বইটি আছে সেই বইয়ের 13 নম্বর অধ্যায় এবং বিবিধ বীমা হলো 14 নম্বর অধ্যায় এবং এ দুটো কিন্তু সর্বশেষ দুটি অধ্যায় বইয়ের। এবং একই সাথে এই লেকচারটা কিন্তু আমাদের পড়াশোনার ভিত্তিতে চিন্তা করলে একদম সর্বশেষ লেকচার। এরপর আর তোমাদের কতগুলো লেকচার নিয়ে আলোচনা করা হবে, সেখানে মূলত বিগত বছরের প্রশ্ন নিয়ে কথা বলা হবে। সো আজকের লেকচারের মধ্যে দিয়ে মোটামুটি আমাদের পড়াশোনার বিষয় শেষ হয়ে যাবে। পরবর্তী যে 2-3টা লেকচার হবে সেখানে আমরা মূলত এমসিকিউ, বিগত বছরে কি এসেছিল, এগুলোর উত্তরগুলো কেমন ছিল বা কেন ওসব উত্তর হয়েছে সেসব বিষয় সম্পর্কে আলোচনা করব। তো ওসব লেকচারে কি হবে আসলে আমরা গেলেই বুঝতে পারবো। তো চলো আমরা এখন আজকের যে লেকচারটি আছে অর্থাৎ অগ্নিবীমা এবং বিবিধ বীমা পড়া শুরু করি। তো প্রথমেই আছে অগ্নিবীমার ধারণা। প্রথমে একটু বলে নিই, অগ্নিবীমার সাথে আমরা যে আগে বীমা সম্পর্কে আরো 3টি লেকচার পড়েছি। প্রথমে হচ্ছিল বীমা সম্পর্কে মৌলিক ধারণা, এরপরে জীবন বীমা এবং এরপরে হচ্ছিল আমাদের নৌ বীমা। এখন অগ্নিবীমার বেশিরভাগ জিনিসই কিন্তু নৌ বীমা বা জীবন বীমার বিভিন্ন বিষয়ের সাথে মিলে যায়, অনেক বৈশিষ্ট্য, অনেক নীতি। সো অগ্নিবীমার একদম যে আলাদা অথেন্টিক বিষয়গুলো আছে সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করছি। যেরকম আমরা কিন্তু পড়েছিলাম নৌ বীমার অপরিহার্য উপাদান কি কি আমরা জেনেছি, ঠিক একইভাবে অগ্নিবীমারও কিন্তু অপরিহার্য উপাদান রয়েছে বা বীমা চুক্তির ক্ষেত্রে অপরিহার্য কিছু উপাদান রয়েছে, বাট সেগুলো সম্পর্কে আলোচনা করিনি। কারণ হলো অগ্নিবীমা এবং নৌবীমার ক্ষেত্রে দেখা যায় বিষয়গুলো অনেকটাই সেম, তাই ওইসব যে বিষয়গুলো একদম এক আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করিনি। আজকে খালি আলোচনা করছি অগ্নিবীমা কি বা এর ধারণা এবং এর বৈশিষ্ট্য এবং এর হালকা পাতলা প্রকারভেদ, এই সব নিয়ে আলোচনা করবো। এবং অগ্নিবীমা হলে আমরা বিবিধ বীমা যে অধ্যায়টি আছে সেখানে কিছু আলাদা জিনিস আছে সেই সম্পর্কে আমরা জানবো। সো আমরা এখন একদম আমাদের পড়ার মধ্যে আসি। অগ্নিবীমার ধারণা: নির্দিষ্ট সম্পত্তিতে ও নির্দিষ্ট মেয়াদে অগ্নিজনিত বিপদের কারণে উদ্ভূত ক্ষতির বিপক্ষে যে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়ে বীমাকারী ও বীমাগ্রহীতার মধ্যে চুক্তি সম্পাদিত হয় তাকে অগ্নিবীমা বলে। এখানে যে কথাগুলো বলা হয়েছে সঙ্গে সবগুলো কিন্তু আমরা জানি বীমার বৈশিষ্ট্য। এখন এখানে এক্সট্রা কিছু কথা, যেরকম নির্দিষ্ট সময় নির্দিষ্ট মেয়াদে অগ্নিজনিত বিপদের কারণে, অর্থাৎ অগ্নিবীমা কেন করা হবে? অগ্নিজনিত বিপদের কারণে উদ্ভূত ক্ষতির বিপক্ষে প্রতিরক্ষার জন্য। অর্থাৎ আমরা অগ্নিবীমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, রক্ষা আসলে বলা যাবে না কারণ বিপদ প্রতিহত করা যায় না, অগ্নিবীমার ক্ষতির হাত থেকে বা ক্ষতিকে পূরণের জন্য বা ক্ষতিপূরণের জন্য যে বীমা করা হয় তাকে বলা হয় অগ্নিবীমা। কার মধ্যে করা হয়? বীমাকারী অর্থাৎ যারা বীমার সেবা প্রদান করে, আর বীমাগ্রহীতা যারা বীমার সেবাটি গ্রহণ করে। উপরোক্ত সংজ্ঞা থেকে অগ্নিবীমার নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায়। অগ্নিবীমা হলো দুটি পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি। দুটি পক্ষ কি? বীমাকারী, বীমাগ্রহীতা। আমরা জানি যে কোনো বীমারই কিন্তু দুটি পক্ষ থাকে, একটি বীমাকারী, একটি বীমাগ্রহীতা। সো দুটি পক্ষ। এর উদ্দেশ্য হলো অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বীমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করা। অর্থাৎ কোন ঝুঁকির হাত থেকে? অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বীমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করা। অগ্নিবীমা আমি করব কার জন্য? অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে রক্ষার জন্য। এটা আসলে বলার কিছুই নেই। অগ্নিজনিত ক্ষতির বিপক্ষে বীমাকারী এক্ষেত্রে ক্ষতিপূরণ প্রদানের নিশ্চয়তা দেয়। সব বীমার ক্ষেত্রেই কে নিশ্চয়তা প্রদান করে? যে বীমাকারী সে। এক্ষেত্রে বীমাকৃত সম্পত্তি এবং চুক্তির মেয়াদ অবশ্যই নির্দিষ্ট হতে হবে। এই বীমার ক্ষেত্রে অবশ্যই কোন সম্পত্তির জন্য করা হচ্ছে এবং এর মেয়াদ কতদূর এগুলো কিন্তু নির্দিষ্ট থাকতে হবে। এবং এটি ক্ষতিপূরণের যুক্তি আমরা প্রতি লেকচারে বলেছি যে জীবন বীমা বাদে বাকি সবগুলোই বীমাই কিন্তু ক্ষতিপূরণের চুক্তি এবং শুধুমাত্র জীবন বীমা হলো নিশ্চয়তার চুক্তি, কারণ অর্থ দ্বারা জীবনের কোনো ক্ষতি হলে সেটি কিন্তু ক্ষতিপূরণ করা যায় না। সো অগ্নিবীমাও সেই ক্ষেত্রে একটি ক্ষতিপূরণের চুক্তি। এবার আমরা দেখব অগ্নিবীমার শ্রেণী বিভাগ, অর্থাৎ অগ্নিবীমাকে কি কি ভাগে ভাগ করা যাচ্ছে বা এই যে বীমাপত্রের শ্রেণী বিভাগ। প্রথমে হলো মূল্যায়িত বীমাপত্র। মূল্যায়িত বীমাপত্র হলো সে সকল বীমাপত্র যে বীমাপত্রে পূর্ব থেকেই
সম্পত্তির মূল্যায়ন করা থাকে। অর্থাৎ আমি অগ্নিজনম হয়তো একে ধরে নেই একটি বাড়ির অগ্নি বিমা করছি। সো এই মূল্যায়িত বিমা পত্রের ক্ষেত্রে আগে থেকে বাড়ির মূল্য সেট করা থাকবে যে হ্যাঁ এই বাড়ির মূল্য হচ্ছিল ধরে নেই 10 কোটি টাকা, এবং এখানে যদি অগ্নিকাণ্ড ঘটে তাহলে কিরকম কি ক্ষতিপূরণ দেওয়া হবে এটি আগে থেকেই নির্ণয় করা থাকে। এবং মূল বিষয় হলো যেই সম্পত্তির বিমা করা হচ্ছে সেটির মূল্যায়ন আগে থেকে করা থাকে। এরপরে হচ্ছিল অমূল্যায়িত বিমাপত্র। ঠিক মূল্যায়িত বিমাপত্রের বিপরীত হলো অমূল্যায়িত বিমাপত্র। এই বিমাপত্রে আগে থেকে সম্পত্তির মূল্যায়ন করা থাকে না। যখন কোনো দুর্ঘটনা ঘটে বা অগ্নিকাণ্ড ঘটে তখন ওই সম্পত্তির মূল্যায়ন বের করে তখন তার উপর বিমা দাবি করা হয়ে থাকে। অর্থাৎ মূল্যায়িত বিমাপত্র আগে থেকে মূল্যায়ন করা থাকবে, আর অমূল্যায়িত বিমাপত্রে আগে থেকে সম্পত্তির মূল্যায়ন করা থাকবে না। যখন অগ্নিকাণ্ড ঘটবে বা দুর্ঘটনা ঘটবে বা ক্ষতি হবে তখনই গিয়ে সেই সম্পত্তির মূল্যায়ন করা হবে। নির্দিষ্ট বিমাপত্র, এটি একটু খুব ইন্টারেস্টিং একটা বিমাপত্র। মনে করো এই বাড়িটির দাম 10 কোটি টাকা, বিমা করা হয়েছে 4 কোটি টাকার উপর। এখন যদি এই বাড়িটি আগুনে পড়ে মোট 7,50,00,000 টাকারও ক্ষতি হয়, বিমা দাবি পরিশোধ করা হবে 4 কোটি টাকা। দেখো ক্ষতি কিন্তু হয়েছে 7.5 কোটি টাকার উপরে। 10 কোটি টাকার বাড়িতে আগুনে পড়ে প্রায় 7.5 কোটি টাকার ক্ষতি হয়েছে, বাট বিমা দাবি পরিশোধ করা হবে মাত্র 4 কোটি টাকা। আবার ধরে নাও ক্ষতি হয়েছে মাত্র 1,75,00,000 টাকার, কিন্তু এই ক্ষেত্রেও বিমা দাবি পরিশোধ করা হবে 4 কোটি টাকা। অর্থাৎ আগে থেকে একটি অ্যামাউন্ট নির্দিষ্ট করা থাকবে, ক্ষতি যেমনই হোক না কেন ওই যে অ্যামাউন্ট সেটি বিমা দাবি আকারে পরিশোধ করে দেওয়া হবে। সো এটি হলো নির্দিষ্ট বিমাপত্র। এরপরে আছে গড়পড়তা বিমাপত্র। এটি ঠিক নির্দিষ্ট বিমাপত্রের অপোজিট। এখানে আগে থেকে বিমা দাবির পরিমাণ নির্দিষ্ট করা থাকে না, বরং যখন কোনো যেরকম বাড়িটি যদি আগুনে পড়ে তাহলে এই বাড়ির ওই সময় বাজার মূল্য কেমন এবং কত টাকার উপরে বিমা দাবি করা হয়েছিল সবকিছু হিসাব নিকাশ করে ওই সময় গিয়ে বিমা দাবির পরিমাণ বের করে বিমা দাবি পরিশোধ করা হবে। অর্থাৎ নির্দিষ্ট বিমাপত্রে একটি অ্যামাউন্ট অলওয়েজ ফিক্স থাকতেছে, কিন্তু গড়পড়তা বিমাপত্রে সেটি থাকতেছে না। অর্থাৎ গড়পত্র বিমাপত্রে যখন কোনো অগ্নিকাণ্ড ঘটছে তখন গিয়ে আমার বিমা দাবির পরিমাণ নির্ণয় করা হচ্ছে। ভাসমান বা ছাউনি বিমাপত্র, দেখা যায় একটি বড় কোম্পানি যাদের অনেকগুলো শাখা প্রশাখা আছে এবং ওদের বিভিন্ন বিল্ডিং বা আসবাবপত্র সবকিছুর জন্যই কিন্তু ওদের অগ্নি বিমা করতে হবে। সো অনেকগুলো বিল্ডিং, অনেকগুলো আসবাবপত্র, অনেকগুলো যন্ত্রপাতির জন্য আলাদা আলাদা বিমা করা একটা বিশাল একটা হ্যাসেলের ব্যাপার। সো কি করা হয় এমন ক্ষেত্রে ভাসমান বা ছাউনি বিমাপত্র করা হয় এবং একটি সিঙ্গেল বিমাপত্রের আন্ডারে সকল সম্পত্তি যেগুলোতে অগ্নিজনিত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সবগুলো সম্পত্তি একটি নির্দিষ্ট বিমাপত্রের আন্ডারে এনে বিমা করা হয় এবং সেই বিমাপত্রকে মূলত ভাসমান বা ছাউনি বিমাপত্র বলা হয়। এবং লাস্টে আছে পুনঃস্থাপন বিমাপত্র। এটির কথা একদম ইজি। মনে করো একটি গাড়ির বিমা করা হয়েছে অগ্নি বিমা, যদি অগ্নিজনিত ধরে নিয়ে গাড়ির দাম হচ্ছিল 15 লক্ষ টাকা, এখন এইখানে গাড়ির 5 লাখ টাকার অগ্নিজনিত ক্ষতি হতে পারে, 10 লাখ টাকার হতে পারে, 12 লক্ষ টাকার হতে পারে। তবে যদি পুনঃস্থাপন বিমাপত্র করা হয়, গাড়ির কোনো কারণে অগ্নিজনিত ক্ষতি হলেই বিমাকারী প্রতিষ্ঠানের কাজ হচ্ছিল সম্পূর্ণ নতুন একটি গাড়ি প্রতিস্থাপন করে দেওয়া, অর্থাৎ নতুন একটি গাড়ি দিয়ে দেওয়া। আমার গাড়ি ছিল 15 লক্ষ টাকা, আমার ক্ষতি হয়েছে এত টাকার। সো বিমাকারী প্রতিষ্ঠানের কাজ হবে যেই ব্যক্তির ক্ষতি হচ্ছে তাকে একটি গাড়ি দিয়ে দেওয়া এবং যেই গাড়ির ক্ষতি হয়েছে সেই গাড়ি দিয়ে মালিকানা এই বিমাকারী প্রতিষ্ঠান পেয়ে যাবে। সো আলটিমেটলি একটি সম্পত্তির ক্ষতি হলে তারা নতুন একটি সম্পত্তি দিয়ে যেই সম্পত্তির ক্ষতি হচ্ছে সেটিকে পুনঃস্থাপন করে দিবে। সো এটি ছিল মূলত অগ্নিবিমার শ্রেণীবিভাগ। বিভিন্ন বইয়ে আরো বিভিন্ন কিছু শ্রেণীবিভাগের কথা বলা আছে, যেরকম অতিরিক্ত শ্রেণীবিভাগ বা আরো 2-1টা বইয়ে দেখলাম এক্সট্রা কিছু বিমা পত্রের নাম বলা আছে, বাট যেগুলোর বৈশিষ্ট্যতে সাধারণত প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, আমি শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করলাম। জাস্ট এখানে মূল বৈশিষ্ট্য নিয়ে কথা বলবে যে অগ্নিবিমার ক্ষেত্রে কোন বিমাপত্রে আগে থেকে সম্পদের মূল্যায়ন করা থাকে না, অমূল্যায়িত বিমাপত্র, এরকম একটি বৈশিষ্ট্য দিয়ে প্রশ্ন আসতে পারে। সো আমরা অগ্নিবিমার শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো অগ্নিজনিত ক্ষতি বা অপচয়ের কারণসমূহ, অর্থাৎ কি কি কারণে অগ্নিজনিত ক্ষতি হয়। অগ্নিজনিত ক্ষতি মানে কোনো সম্পত্তি আগুন লেগে সেই সম্পত্তির ক্ষতি হচ্ছে, কি কি রিজনে হয়। রিজনকে আবার দুটি ভাগে ভাগ করা যাচ্ছে, একটি হলো প্রাকৃতিক রিজন আর একটি হলো নৈতিক রিজন। ঠিক
আমাদের যে নৌ বিমার ক্ষেত্রে ছিল একটি প্রাকৃতিক এবং নৈতিক বা মানবসৃষ্ট রিজন, ঠিক একইভাবে। বাট এখানে বিষয়গুলো একটু ভিন্ন, তাই আমি এখানে আবার এটি নিয়ে ডিসকাস করছি। সো অগ্নিজনিত ক্ষতির কারণকে আমি প্রাকৃতিক কারণ এবং নৈতিক কারণে ভাগ করতে পারছি। প্রথমে আসি প্রাকৃতিক কারণ কি কি আছে। সম্পত্তি বা বস্তুর অতি দাহ্য প্রকৃতি। মনে করো এমন একটি সম্পত্তি যেটি খুব তাপ হয়ে যায়, বা মনে করো একটু দাহ্য প্রকৃতি। ধরে নাও যেই সব মেশিন দিয়ে মনে করো কাজ বানানো হয় বা কাজ পুরানো হয়, আচ্ছা না, এরকম অনেক, আমরা যেরকম ঢাকার বাইরে দিয়ে গেলে বিভিন্ন জায়গায় দেখি কিন্তু কাজ পুরানো হচ্ছে, কাজগুলোই বিভিন্ন শোপিস বানানো হচ্ছে। তো স্বাভাবিকভাবে সেসব মেশিনের কিন্তু একটু দাহ্য প্রকৃতি হয়। তো স্বাভাবিকভাবে ওইসব মেশিন যদি, যেসব মেশিনের একটু বেশি দাহ্য প্রকৃতির বা খুব সহজে আগুন জ্বলে দিতে পারে, সেখানে কিন্তু সেসব মেশিন থেকে কিন্তু ইজিলি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো। ধরে নাও যে বাড়িঘর বা দালান কোঠার যে নির্মাণ কাঠামো অতটা ভালো না, বা এমনভাবে করা যেখানে সহজে আগুন লেগে যেতে পারে। সো এমন হলে সেসব ক্ষেত্রে কিন্তু, বা এরকম ত্রুটিপূর্ণ যদি নির্মাণ কাঠামো থাকে, সেখানে কিন্তু ইজিলি আগুন ধরার একটি চান্স থাকে। ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা। যেসব জায়গায় বেশি আগুন বা অগ্নিকাণ্ডের বা যেসব যন্ত্রপাতি একটু মনে করো তেল, গ্যাস বা কয়লা দিয়ে চলে, সেখানে যদি আমার তাপ নিয়ন্ত্রণ বা তাপ বের করে দেওয়ার ব্যবস্থা না থাকে, ইজিলি আগুন জ্বলতে পারে। কিন্তু প্রতিষ্ঠানের প্রকৃতি, এমন প্রতিষ্ঠান যেখানে আমার আগুন বা এই কয়লা, গ্যাস এসবের যন্ত্রপাতি খুব বেশি, যেরকম ধরে নিলাম একটি পেট্রোল পাম্প, সেখানে কিন্তু তেলের ব্যবহার হয়। সো ইজিলি যদি, বা যেখানে গ্যাস হয়তো বা গ্যাস থাকে, এখানে যদি কিছু লিক করে এবং কোনোভাবে যদি হালকা স্পার্ক হয় কিছু, ইজিলি কিন্তু সেখানে বিস্ফোরণ হয়ে আগুন জ্বলবে। সো এখানে কিন্তু প্রতিষ্ঠানের প্রকৃতি খুব বড় আকারে একটি ফ্যাক্টর, যে প্রতিষ্ঠানের প্রকৃতিটি কেমন। যদি এমন হয় যে যেরকম বললাম একটি পেট্রোল পাম্প, সেখানে কিন্তু ইজিলি আগুন জ্বলতে পারে। ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস। এই যে দেখো বিভিন্ন গার্মেন্টস, আমাদের দেশে গার্মেন্টস কি একটি বিল্ডিং এর পর একটি বিল্ডিং এর বিভিন্ন তলায় কিন্তু খুব কাছাকাছি বিভিন্ন মেশিন রেখে কাপড় বানানো হয়। সো আমরা কিন্তু মাঝে মাঝে দেখি যেখানে আগুন ধরলে খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, কারণ কি এর বিভিন্ন শাখা খুব কাছাকাছি। বাট ধরে নাও একটি ফ্যাক্টরি যার শাখাগুলো একটু দূরে দূরে, তো স্বাভাবিকভাবে যদি একটি শাখাতে আগুন লাগে, সেগুলো কিন্তু ইজিলি অন্য শাখাতে যেতে পারে না, তার ফলে অল্প ক্ষতি হয়। বাট যদি আমার শাখা বিন্যাস বা বিল্ডিং এর শাখা বিন্যাস ভালো না থাকে, বা সাধারণত ফ্যাক্টরির কথা এখানে বলা হচ্ছে, যদি ফ্যাক্টরির শাখাগুলো খুব কাছাকাছি লাগোয়া থাকে বা বিন্যাস ভালো মতো না হয়, তাহলে কিন্তু ইজিলি আগুন ধরে কিন্তু সেই সব জায়গায় ছড়িয়ে যেতে পারে। অগ্নি নির্বাপক যন্ত্রপাতির অভাব। আমরা জানি বিভিন্ন বিল্ডিংয়ে কিন্তু আগুন নিভানোর যন্ত্র থাকে। সো যদি ফ্যাক্টরিতে বা যেসব বিল্ডিং যদি এসব ব্যবস্থা না থাকে, তাহলে দেখা যাবে আগুন ধরলে কিন্তু ইজিলি নিভানো যাবে না। বা দেখা গেল একটি বিল্ডিং বা একটি ফ্যাক্টরিতে ছোট একটি জায়গা থেকে আগুন জ্বলা শুরু করলো, যদি আমার আগুন নিভানোর যন্ত্র থাকে, আমি কিন্তু সাথে সাথে নিভিয়ে ফেলতে পারবো। বাট যদি আমার সে যন্ত্র না থাকে, আমার পানি দিয়ে বা বাতাস দিয়ে কিন্তু ইজিলি সেটি নিভানো যায় না। সো এই বিল্ডিংয়ে বা কোনো ফ্যাক্টরিতে বা কোনো জায়গাতে এই অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা, সেটির উপর কিন্তু ডিপেন্ড করে। যদি না থাকে, দেখা যায় সামান্য আগুন খুব তাড়াতাড়ি কিন্তু ছড়িয়ে পড়বে। সো আমরা অগ্নিজনিত ক্ষতির কারণ দেখলাম, প্রাকৃতিক কারণ। এবার আমরা নৈতিক কারণ সম্পর্কে জানব। আগে থেকে বলে রাখা ভালো, নৈতিক কারণ কিন্তু সেই কারণগুলো যেগুলো প্রাকৃতিক নয়, অর্থাৎ অপ্রাকৃতিক বা মানব সৃষ্ট। নৈতিক বলতে কিন্তু এক হিসাবে বোঝা যায় যে এগুলো মানব সৃষ্ট যে কারণগুলো আছে, সেগুলোকে বলা হচ্ছে নৈতিক কারণ। তো দেখা যাক নৈতিক কারণে কি কি আছে। স্বেচ্ছা প্রণোদিত অগ্নিসংযোগ, অর্থাৎ ইচ্ছা করে আগুন লাগিয়ে দেওয়া। এখন তোমার প্রশ্ন হতে পারে, আচ্ছা ভাইয়া, ইচ্ছা করে মানুষ কেন আবার আগুন লাগাবে, তাই না? কিন্তু অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই কাজটি করে। যেরকম আমি আমার নিজের জীবনে কিছু এক্সপিরিয়েন্স দেখেছি। যেরকম আমার দেশের বাড়ি যে এরিয়াতে আছে, সেখানে অনেক পাটের গুদাম রয়েছে। মাঝে মধ্যে গ্রামে গেলেই দেখতাম যে এই পাটের গুদাম পুড়ে গিয়েছে বা ওই পাটের গুদাম পুড়ে গিয়েছে। যখন আস্তে আস্তে বড় হলাম এবং আমাদের অভিভাবকরা বললো, আসলে আমি প্রশ্ন করেছিলাম যে এত কেন ধরে এখানে। হ্যাঁ, বুঝলাম এখানে অবশ্যই পাট থাকে, একটুতে আগুন জ্বলে যায়, কিন্তু পাটের এখানে যে পাটের গুদাম, সেখানে তো আমার বেশি কারেন্টের ঝামেলা নেই যে ইজিলি আমার আগুন ধরবে। সো কেন এত ধরে? তখন অনেকে বললো, আমার অভিভাবক বলল যে এর রিজন হচ্ছিল এই যে ব্যবসায়ীরা আছে, অসাধু ব্যবসায়ী, তারা কি করে, প্রথমে তার গুদামের একটি বিমা করে, অগ্নি বিমা, যে যদি আমার এখানে পাট থাকে পুড়ে গেলে কি হবে, বিমা করলাম। কোন বিমা? অগ্নি বিমা।
এরপরে তারা কি করে, মনে করো গুদামের মধ্যে তারা ধরে নাও এখানে সব মিলায় 50 লক্ষ টাকার পাট রাখলো। তারা বললো আমার গ্রামে 50 লক্ষ টাকার পাট আছে, যদি পুড়ে যায় কি হবে, এরা 1 মাস থাকবে, সো বিমা করে। এখন তারা এক সময় করে কি, আস্তে এখানে পাটের পরিমাণ সরিয়ে নেয়, হয়তো বা 50 লক্ষ থেকে সরিয়ে মনে করো 10 লক্ষ টাকার পাট রাখলো, বাকি কিন্তু 40 লক্ষ টাকার পাট সরিয়ে ফেললো। এখন এই যে 10 লক্ষ টাকার পাট আছে, এগুলো দেখা গেলো আগুন লাগিয়ে দেয়। আগুন লাগালে কি হলো, তখন তাতে আগুন লাগে যখন সব পুড়ে যায়, তখন বিমা কোম্পানির কাছে বলে ভাই আমার এই যে আগুন লেগে পুড়ে গিয়েছে, এত টাকার পাট আমার দেন। এখন পাট কিন্তু তারা রেখেছে 10 লক্ষ টাকা, কিন্তু বাকি 40 লক্ষ টাকা কিন্তু সরিয়ে নিয়েছে, কিন্তু বিমা দাবি করে কিন্তু এই 50 লক্ষ টাকার পাটের উপরে। তখন বিমা কোম্পানি আসে, সব ইনভেস্টিগেশন করে, যদি দেখে যে এখানে ধরা পড়ে যাওয়ার চান্স আছে, হয়তোবা তারা মাঝে মধ্যে অসাধু উপায় অবলম্বন করে, হয়তোবা যে বিমা কর্মকর্তা আসে কোম্পানির পক্ষ থেকে তাকে একটু ঘুষ দেওয়ার ট্রাই করে। এরকম করে তারা শেষ পর্যন্ত জাহির করে যে না, এখানে 50 লক্ষ টাকারই পাট ছিল এবং এটি পুড়ে গিয়েছে। তো দেখা যায় তারা বিমা কোম্পানির কাছ থেকে 50 লক্ষ টাকার জন্য এই বিমা করেছিল এবং দেখা গেল 50 লক্ষ টাকায় নিয়ে নেয়, বা চুক্তি অনুযায়ী যত টাকা তার বিমা দাবি পাওয়ার কথা ছিল তত টাকা বিমা দাবি পায়। সো একে তো তারা এখান থেকে 40 লক্ষ টাকার পাট সরিয়ে রাখলো, তার উপর তাদের যে 50 লক্ষ টাকার মিথ্যা যেই একটি আবেদন করেছিল, যে বিমা দাবি চেয়েছিল, তার উপরেও কিন্তু তারা একটি বিমা দাবি পেয়ে থাকে। সো এরকম বিভিন্ন রিজন আছে, বিভিন্ন অসাধু ব্যবসায়ী আছে বা অসাধু ব্যক্তি আছে যারা তাদের সম্পত্তিতে ইচ্ছা করে আগুন লাগিয়ে পরে বিমা দাবি করে। সো এগুলো কি নৈতিক কারণের মধ্যে পড়ে, কারণ এটি একটি নৈতিক কারণের ফলে কিন্তু সৃষ্ট অগ্নিকাণ্ড। অবহেলা ও অসতর্কতা, ধরে নিলাম এই যে এইখানে যে একটি পাটের গুদামের কথাই বললাম, সো পাটের গুদামের কথা হয়তো বা তারা অসাধু না, ভালোই 50 লক্ষ টাকারই পাট ছিল এখানে, বাট এখানে হ্যাঁ অবশ্যই এই পাটের গুদামে কিন্তু কারেন্টের বেশি ঝামেলা লাগে না, কারণ দু একটি লাইট থাকলেই হয়ে যায়। তবে যেই দু একটি থাকে সেখানে যদি তারের ব্যবস্থা থাকে, নিশ্চয়ই লাইটের জন্য তো আমার কারেন্টের তার লাগবে, সেগুলো যদি অবহেলিত অবস্থা থাকে বা মনে করো তারগুলো বাইরে বের হয়ে আছে, যখন তখন স্পার্ক করতে পারে, স্পার্ক থেকে হয়তো বা একটি অল্প একটু পাটে যদি লাগে, পাট কিন্তু খুব তাড়াতাড়ি জ্বলে যায়, বা এরকম বিভিন্ন রিজন। যেরকম আবার আমি উদাহরণ দিতে পারি, মনে করো এই যে পেট্রোল পাম্পে কি পেট্রোল থাকে, গ্যাস থাকে, এখানে কিন্তু খুব সহজে অগ্নিকাণ্ড ঘটতে পারে। এখন যদি ওরা সেখানে জেনারেল জনসাধারণ মানুষকে বা যারা কর্মী তারা যদি সেখানে ধূমপান করে, ইজিলি কিন্তু আগুন ধরার একটি চান্স থাকে। যদি কোনো কারণে গ্যাস লিক করে এবং যদি আশেপাশে ধূমপান করে, তাহলে কিন্তু আগুন লেগে যাবে। সো এগুলো যদি তারা সতর্ক না করে মানুষকে, বা মানুষকে মানা করে যে ভাই আপনারা এখানে কিন্তু ধূমপান করতে পারবেন না, সো যদি এইসব না করে অর্থাৎ অবহেলা করে, তাহলে কিন্তু ইজিলি আগুন ধরতে পারে। বা এই যে আমি পাটের গুদামের কথা বললাম, ওই যে একটু লাইটের তার যদি খোলা অবস্থায় থাকে, ইজিলি স্পার্ক করে কিন্তু ধরে যাওয়ার একটা চান্স থাকে। কারণ বা হয়তো যদি আমার পাটের গুদামে কোনো মেশিন থাকে, অন্য কোনো মেশিন, যদি আমার সেখানে তাপ বের করার অবস্থা না থাকে, বা আমি মনে করো সুযোগ রাখলাম না, সেক্ষেত্রে কিন্তু আমার এক প্রকার অবহেলা বা আমার অসতর্কতা ছিল, যার জন্য কিন্তু আমার আগুন ধরে গিয়েছে। তো এটি হলো অবহেলা ও অসতর্কতা। এবং একটা হলো শত্রু দ্বারা অগ্নিসংযোগ। আমার শত্রু থাকতে পারে, একটি মালিকের শত্রু থাকতে পারে, শত্রু এসে ইজিলি কিন্তু আগুন ধরাতে পারে। যে ধরে নিয়ে 50 লক্ষ টাকার পাটের গুদামের কথাই বললাম, সে খুব বড় একজন ব্যবসায়ী, তো তার যে সবচেয়ে ক্লোজ কম্পিটিটর বা অন্য একজন পাটের ব্যবসায়ী, সে যদি তার এই আগুন টাকার মধ্যে এই পাটের মধ্যে আগুন লাগিয়ে দেয়, তাহলে কিন্তু তার একটি বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জন্য শত্রুও মাঝে মধ্যে কিন্তু আগুন লাগিয়ে দিতে পারে। সো এইগুলো হচ্ছিল অগ্নিজনিত ক্ষতি বা অপচয়ের নৈতিক কারণ। আমরা জানলাম প্রাকৃতিক কারণ কি, আমরা জানলাম নৈতিক কারণ কি। প্রাকৃতিক কারণ সব প্রাকৃতিক রিজনে হয়ে থাকে, আর নৈতিক কারণ মানব সৃষ্ট বা মানুষ ইচ্ছাকৃতভাবে করে থাকে, বা মানুষের অবহেলার জন্য হয়ে থাকে। এবার আচ্ছা, আমরা কিন্তু এই যে স্লাইডটি পড়লাম, এর মধ্যে কিন্তু আমাদের মোটামুটি অগ্নি বীমার পার্টটুকু শেষ। এবার আমরা দেখব হচ্ছিল আমাদের যে বিবিধ বীমার অধ্যায়টি আছে, অর্থাৎ বিবিধ বীমা, এটি হলো আমার অধ্যায় নাম্বার 14। সো এখানে তোমরা যখন পড়তে যাবে, পড়ার আগে কিছু কথা বলে নি, পড়তে গেলে তোমরা দেখবা দুর্ঘটনা বীমা, বা মনে করেন এর পরের লেকচারে দেখতে পাবা ব্যক্তিগত দুর্ঘটনা বীমা। তোমরা কিন্তু অনেক রিলেট করতে পারবা, আচ্ছা এগুলো তো একদম আমাদের জীবন বীমা বা আমাদের যে নৌ বীমা বা আমার যে বিভিন্ন সম্পত্তির জন্য বীমা করছি, এগুলো তো মিলে যাচ্ছে, তাহলে কেমনে হলো? এখন আগে যখন বলি, আমরা জানি সবার প্রথমে কিন্তু নৌ বীমার সৃষ্টি হয়েছিল, বাট একটা সময় কিন্তু ছিল যে সবকিছুকে একত্রে জাস্ট বীমা বলা হতো, সবকিছু করাই বিমার আন্ডারে। এখানে আমি নৌকার করতে পারি, জীবনের করতে পারি, আমার অগ্নিসংযোগের জন্য করতে পারি, আমার সাইকেলের জন্য করতে পারি, গাড়ির জন্য করতে পারি, আর অনেক কিছুর জন্য করতে পারি, বাড়ির জন্য করতে পারি।
তবে একটা সময় আসলে দেখা গেল যে কিছু কিছু বিমা অনেক বেশি প্রচলিত হয়ে যাচ্ছে, যেরকম জীবন বিমা অনেক মানুষ এই পলিসি গ্রহণ করছে, অগ্নি বিমা অনেক নিচ্ছে, নৌ বিমা অনেক নিচ্ছে। সো এই যে খুব বড় বড় কিছু নির্দিষ্ট সম্পত্তির উপরে মানুষ বিমা করছে, এগুলোকে আলাদা করে দেওয়া হলো। কি করা হলো? জীবন বিমা, নৌ বিমা, অগ্নি বিমা, আরও কিছু আলাদা আলাদা আছে, আর বাকিগুলোকে একত্রিত করে রেখে দেওয়া হয়েছে। সো এই যে বাকি পয়েন্টগুলো আছে, যে আমার শস্যের জন্য করছি, তারপরে আমার গাড়ির জন্য করছি, এগুলোকে খুব আলাদা করে ডিসকাস করা হয়নি, কারণ এগুলো অত বিস্তৃত আকারে লাগে না, যেগুলো নৌ বিমা বা জীবন বিমার ক্ষেত্রে লাগে। এজন্য এই বিবিধ বিমায় আমরা মোটামুটি বাকি যে পয়েন্টগুলো আছে, যেরকম শস্যের জন্য বিমা করা হচ্ছে, গবাদি পশুর জন্য করা হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো। অ্যান্ড হ্যাঁ, কিছু কিছু টপিক তোমাদের পড়তে গেলে মনে হবে আসলে এগুলো তো জীবন বিমার আন্ডারেও আনা যেত, বা এগুলো তো এক হিসাবে অগ্নি বিমার মধ্যেও পড়ে, বাট তবুও কিছু কিছু পার্থক্য আছে বলে এগুলোকে আলাদা করে একটি নির্দিষ্ট অধ্যায় রাখা হয়েছে। সো প্রথমে আমরা আসি দুর্ঘটনা বিমা। সম্পূর্ণ আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া কোনো বিপদ বা ঝুঁকির ফলে সৃষ্ট জীবন ও সম্পত্তির ক্ষতি থেকে আর্থিকভাবে রক্ষা পাওয়ার জন্য বিমা গ্রহীতা ও বিমাকারীর মধ্যে যে চুক্তি সম্পাদিত হয় তাকে দুর্ঘটনা বিমা বলে। সো কি সম্পূর্ণ আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া বিপদ বা ঝুঁকির ফলে জীবনের বা সম্পত্তির ক্ষতি থেকে আর্থিকভাবে রক্ষা পাওয়ার জন্য যে বিমাটি করা হচ্ছে সেটিকে বলা হচ্ছে দুর্ঘটনা বিমা। এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে কোন সম্পত্তির জন্য, বা এখানে কিন্তু কোনো জীবনের যে আমাদের মেয়াদি বিমা নাকি আজীবন বিমা এসব সম্পর্কে বলা হয়নি, তাই এগুলোকে আমরা একত্রে দুর্ঘটনা বিমা বলতে পারি। দুর্ঘটনা বিমার নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষণীয়। এরূপ বিমার ক্ষেত্রে ক্ষতির কারণ হলো দুর্ঘটনা, অর্থাৎ আকস্মিক বা অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া কোনো বিপদ বা ঝুঁকি, এটি কিন্তু এই বিমার মূল কারণ। এক্ষেত্রে দুর্ঘটনা বলতে যেটি মাত্র বললাম, আকস্মিক ও অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া কোনো বিপদকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আকস্মিকভাবে এবং অপ্রত্যাশিতভাবে ঘটে যাওয়া কোনো রিজন। সকল ধরনের সম্পত্তি বিমা কার্যত দুর্ঘটনা থেকে সৃষ্ট, অর্থাৎ যত রকম বিমা আছে, যেটা আমি মাত্র বলেছি, নৌ বিমা, অগ্নি বিমা, এগুলো কিন্তু আলটিমেটলি সবই দুর্ঘটনার বিমার মধ্যেই অন্তর্গত। বাট নৌ বিমা এবং অগ্নি বিমার জন্য কিন্তু পৃথক বিমা রয়েছে। আমি কিন্তু একটু আগে বলেছি, তোমাদের মনে হবে এগুলো তো আলটিমেটলি চলে আসে একটা নৌ বিমার আন্ডারে বা অগ্নি বিমার আন্ডারে, বা নৌ বিমা অগ্নি বিমা কিন্তু দুর্ঘটনা বিমানের মধ্যে চলে আসে। বাট যেটা বললাম যে আসলে যখন নৌ বিমা এবং অগ্নি বিমার ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে, তাই এদেরকে আলাদা করা হয়েছে। বাট প্রকৃতপক্ষে এই সবগুলোই কিন্তু দুর্ঘটনা থেকে সৃষ্ট, এবং সবগুলো কিন্তু আলটিমেটলি এক হিসাবে দুর্ঘটনা বিমার অন্তর্গত। জীবনের ক্ষেত্রে এটি নিশ্চয়তা এবং সম্পত্তির বেলায় তা ক্ষতিপূরণের চুক্তি, অর্থাৎ যদি জীবনের বেলায় দুর্ঘটনা হয় সেটি নিশ্চয়তা চুক্তি, এবং যদি সম্পত্তির বেলায় দুর্ঘটনা ঘটে তার জন্য যে বিমা সেটি হচ্ছিল ক্ষতিপূরণের চুক্তি। সো এটি ছিল দুর্ঘটনা বিমা। ব্যক্তিগত দুর্ঘটনা বিমা, অনেকটা তোমরা মিল পাওয়া হচ্ছিল তোমাদের জীবন বিমার সাথে, বাট তবু দেখা যাক কি বলা আছে। আকস্মিক কোনো দুর্ঘটনায় ব্যক্তির মৃত্যু, স্থায়ী বা অস্থায়ী অক্ষমতা, চিকিৎসার ব্যয় নির্বাহ এবং আয় বন্ধজনিত ক্ষতির হাত থেকে ব্যক্তি বা তার পোষ্যদের আর্থিক সুরক্ষার জন্য যে বিমার প্রচলন আছে তাকে ব্যক্তিগত দুর্ঘটনা বলা হয়। অর্থাৎ কোনো দুর্ঘটনার ফলে ব্যক্তির মৃত্যু, স্থায়ীভাবে বা অস্থায়ীভাবে সে অক্ষমতা, অর্থাৎ দেখা গেল দুর্ঘটনার ফলে তার এমন একটি ক্ষতি হলো সে আর জীবনে কাজ করতে পারলো না। দেখা গেল একজন কাপড় সেলাই করে একজন ব্যক্তি, বাট তার একটা দুর্ঘটনায় তার দুটি হাত এবং দুটি পা অক্ষম হয়ে গেল বা প্যারালাইজড হয়ে গেল, সে কিন্তু অস্থায়ী বা স্থায়ীভাবে কিন্তু অক্ষম হয়ে যাবে। চিকিৎসার ব্যয় নির্বাহ, আমার দুর্ঘটনার ফলে আমার একটি বড় ধরনের রোগ হলো এবং যার ফলে আমার একটি বড় অঙ্কের চিকিৎসা ব্যয়ের প্রয়োজন, বা আয় বন্ধজনিত, বা যেটা বললাম যে প্যারালাইজ হয়ে গিয়েছে একটা ব্যক্তি, সো সে কিন্তু কখনো আয় করতে পারবে না। সো এইসব দুর্ঘটনার ফলে যে ক্ষতি হয় সেটির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য, বা রক্ষা তো মানে ক্ষতিপূরণ তো বলা যায় না, আর্থিক যেই সহায়তা সেটির জন্য যে বিমা করা হয় সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত দুর্ঘটনা বিমা। দুর্ঘটনা বিমার বা ব্যক্তিগত দুর্ঘটনা বিমার নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষণীয়। সো এরূপ বিমার বিষয়বস্তু হলো মানুষের জীবন ও অঙ্গ প্রত্যঙ্গ, অর্থাৎ মানুষের জীবন অর্থাৎ মৃত্যু, অথবা মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো দুর্ঘটনা বা ক্ষতি। এক্ষেত্রে ক্ষতির কারণ হলো সম্পূর্ণ অপ্রত্যাশিত আকস্মিক কোনো দুর্ঘটনা, অর্থাৎ একদম অপ্রত্যাশিতভাবে এবং আকস্মিকভাবে কোনো দুর্ঘটনা ঘটার জন্য। এক্ষেত্রে জীবনহানিতে ও কোনো ধরনের অঙ্গহানিতে কি পরিমাণ ক্ষতিপূরণ করা হবে তা চুক্তিতে উল্লেখ করা থাকে, অর্থাৎ
কোন ধরনের অঙ্গহানি হলে এবং কি পরিমাণের ক্ষতিপূরণ করা হবে তা কিন্তু সবই চুক্তিতে উল্লেখ করা থাকে। চিকিৎসার জন্য অর্থ সংস্থানের বিষয়টিও এর অন্তর্ভুক্ত বিষয়, অর্থাৎ যদি আমার চিকিৎসা করতে হয় তার জন্য আমার যে টাকার প্রয়োজন সেটিও কিন্তু এই বিমার অন্তর্গত। অর্থাৎ আমার একটি ক্ষতি হলো, তার জন্য আমার চিকিৎসা প্রয়োজন, সো এই যে চিকিৎসা করতে আমার অর্থের প্রয়োজন সবগুলো কিন্তু ব্যক্তিগত দুর্ঘটনা বিমার অন্তর্গত। দুর্ঘটনায় আয় বন্ধ থাকার ক্ষতিও এর অন্তর্ভুক্ত হতে পারে। আমি বিমা করে রাখলাম, আমার এমন একটি দুর্ঘটনা ঘটলো যে আমি চিরদিনের জন্য আমার আয় বন্ধ হয়ে গেল বা আমি আয় করতে পারবো না। ইন দ্যাট কেস এই বিমা থাকলে আমি একটি আর্থিক সহায়তা পেয়ে থাকবো। অনেকটা তোমরা বলতে পারো পেনশন টাইপের, যে আমার কাজ নেই এখন, আমি আয় করতে পারছি না, বাট আমি একটি আর্থিক সহায়তা পাচ্ছি। স্বাস্থ্য বিমা। স্বাস্থ্য বিমা কি? স্বাস্থ্য বিমার ক্ষেত্রে বিমা গ্রহীতার অসুখ বা স্বাস্থ্য খারাপ হলে বা সে রোগাক্রান্ত হলে বিমা কোম্পানির উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা করে এবং সুস্থ না হওয়া পর্যন্ত বিমা গ্রহীতার যাবতীয় ব্যয় বহন করে। এটি হচ্ছিল স্বাস্থ্য বিমা। বলতে পারি আমরা আমাদের ব্যক্তিগত দুর্ঘটনা বিমারে কিন্তু একটি সাব পয়েন্ট আমরা বলতে পারি। এখানে কি বলা হচ্ছে, যদি কোনো দুর্ঘটনার জন্য বিমা গ্রহীতা অসুখ হয় বা তার স্বাস্থ্য খারাপ হলে রোগাক্রান্ত হলে বা সে রোগাক্রান্ত হলে বিমা কোম্পানি উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করবে এবং সুস্থ না হওয়া পর্যন্ত বিমা গ্রহীতার যাবতীয় ব্যয় বহন করবে। সো এখানে বিমা গ্রহীতা যদি অসুস্থ হয়ে পড়ে, সো তার যে চিকিৎসার টাকা সেই টাকা বিমা কোম্পানি দিবে বা বিমাকারী প্রতিষ্ঠান দিবে, এবং সে সুস্থ না হওয়া পর্যন্ত, অর্থাৎ সুস্থ না হয় আবার তার যেই আয় বা আয় রোজগার না করা পর্যন্ত বিমা কোম্পানি তার আর্থিকভাবে সাহায্য করবে। এ ধরনের বিমায় বিমা গ্রহীতাকে দাবি হিসাবে অর্থ পরিশোধ করা হয় না, অর্থাৎ এখানে অর্থ পরিশোধ করবে না, যে তার ক্ষতি হলো টাকা দিয়ে দিবে, এটি করবে না। এখানে কি হবে, রোগাক্রান্ত হলে শুধুমাত্র বিমা গ্রহীতার রোগ ও স্বাস্থ্য উদ্ধারের জন্য দাবি টাকা প্রদান করবে। অর্থাৎ যেই ব্যক্তিটি, অর্থাৎ বিমা গ্রহীতা যদি ক্ষতি হয়, তো তার যে চিকিৎসার জন্য যে ব্যয়টি লাগবে শুধুমাত্র সেই ব্যয়টি প্রদান করবে। এমন না যে ঠিক আছে তার একটু অসুখ হলো তাকে আমরা 50,000 টাকা দিয়ে দিলাম, না, তার চিকিৎসা করতে যত টাকা প্রয়োজন তত টাকা তাকে দেওয়া হবে। হয়তো তার চিকিৎসা করতে তার প্রয়োজন হলো 65,500 টাকা, সো বিমাকারী প্রতিষ্ঠান তাকে 65,500 টাকা দিয়ে দিবে। কোন ধরনের রোগে আক্রমণ বা কোন ধরনের অসুস্থতায় বিমা কোম্পানি স্বাস্থ্যসেবা প্রদান করবে তা বিমা উল্লেখ থাকবে। অর্থাৎ কোন ধরনের রোগ হলে বা কোন ধরনের অসুস্থতায় বিমা কোম্পানি তাকে এরকম বিমা দাবি পরিশোধ করে থাকবে এটি উল্লেখ থাকে। অর্থাৎ এখানে কিছু রোগ বা কিছু দুর্ঘটনার কথা বলা থাকে, এজন্য যে কোনো বিষয় হলেই হবে না, নির্দিষ্ট করা থাকে যে এই 20 রকমের কোনো ক্ষতি হলে আপনাকে আমরা আর্থিকভাবে সহায়তা করব। এরপর আমরা দেখব মোটর গাড়ি বিমা। সো মোটর গাড়ি বিমা বলতে আমরা বুঝতে পারছি মানুষের যে মোটর গাড়ি থাকে, মানে গাড়ি বা মোটর সাইকেল, এইসব সম্পত্তির জন্য যে বিমা করা হয় তাকে কিন্তু বলা হয় মোটর গাড়ি বিমা। তো সংজ্ঞা দেখি, মোটর গাড়ি ব্যবহার কর্তৃকের জীবন ও সম্পত্তি হানি হওয়ার যে আশঙ্কা থাকে তা থেকে রক্ষা পাওয়ার জন্য মোটর গাড়ির মালিক যে বিমা করে তাকে মোটর গাড়ি বিমা বলে। অর্থাৎ একটি গাড়ি চালাতে গেলে কিন্তু রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়, খুব বড় আকারে দুর্ঘটনা হয়, এবং এর ফলে কিন্তু বিভিন্ন ব্যক্তির, অর্থাৎ যে গাড়িতে থাকে বা যারা গাড়ির বাইরে থাকে, এরকম কিন্তু বিভিন্ন ব্যক্তিরও কিন্তু শারীরিকভাবে কোনো ক্ষতি হতে পারে বা জীবনের ক্ষতি হতে পারে। সো আলটিমেটলি মোটর গাড়ি ব্যবহার কর্তৃকে জীবন ও সম্পত্তি হানি হওয়ার যে আশঙ্কা এবং তা থেকে রক্ষা পাওয়ার জন্যই কিন্তু আলটিমেটলি মোটর গাড়ি বিমা করা হয়। একজন মোটর গাড়ি মালিক তার গাড়ির সংশ্লিষ্ট নানা ধরনের ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে। সো একজন যে গাড়ির মালিক সে কোন ধরনের বা কি ধরনের ঝুঁকির সম্মুখীন হয়ে থাকে সেগুলোর কিন্তু একটি ভাগ আছে বা কিছু পয়েন্ট আছে। সো দেখো এগুলো কি, জনদায়িত্ব ঝুঁকি। ধরে নেই এই ব্যক্তি হলো এই গাড়ির মালিক, এই ব্যক্তিটি এই গাড়ির মালিক। এখন গাড়ির রাস্তায় চলতে গিয়ে যদি এমন একটি ঘটনা ঘটলো, অ্যাক্সিডেন্ট করলো, এবং তার ফলে যেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলো, অর্থাৎ এই গাড়ি অন্য একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলো এবং দোষ ছিল এই গাড়ির, এবং যেই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলো তার ভিতরে থাকা মানুষের কোনো ক্ষতি হলো, বা দেখা গেলো গাড়ি চলতে গিয়ে ভুলে ফুটপাতে একটি ব্যক্তির ক্ষতি হলো বা অ্যাক্সিডেন্ট করলো। সো নিজের গাড়ি চালাতে গিয়ে যখন অন্য কোনো পক্ষের, অর্থাৎ তৃতীয় পক্ষে কোনো ব্যক্তির কোনো ক্ষতি হয়, তখন এই যে ঝুঁকি সৃষ্টি হয় সেটিকে বলা হয় জনদায়িত্ব ঝুঁকি। অর্থাৎ নিজের মোটর গাড়ি দ্বারা যখন তৃতীয় কোনো ব্যক্তির কোনো জীবনের কোনো ক্ষতি হয়, সে তার জন্য রক্ষা, মানে তার জন্য সেই যে ঝুঁকিটি আছে সেটাকে বলা হচ্ছিল কিন্তু জনদায়িত্ব ঝুঁকি। তারপরে সম্পূর্ণ সম্পত্তি বিনাশের ঝুঁকি। এই যে গাড়িটি চালাতে গিয়ে
তৃতীয় পক্ষের কোনো গাড়িতে যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে, সেই ক্ষেত্রে যদি তৃতীয় পক্ষের যে গাড়িতে কিন্তু আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। সো এই যে ঝুঁকিটি, এটাকে বলা হয় সম্পত্তি বিনাশের ঝুঁকি। বা একটি গাড়ি চলতে গিয়ে ভুলে ফুটপাতে থাকা বা রাস্তার পাশে থাকা কোনো একটি দোকানে লাগিয়ে দিল, বা একটি মনে করো আমাদের যে বিভিন্ন ঠেলাগাড়ি থাকে বা ঠেলাগাড়িতে যারা বিভিন্ন খাবার দাবার বিক্রি করে, ভুল করে অ্যাক্সিডেন্ট করে একটি গাড়ি ওরকম একটি ঠেলা গাড়িতে বা এই যে বিভিন্ন ঠেলাগাড়ির যে ফুড কোর্টগুলো আছে সেগুলোতে গুতা লেগে কোনো ক্ষতি করলো, এর ফলে কিন্তু এই গাড়ির মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। এবং এই যে ক্ষতি হওয়ার ঝুঁকি, এটিকে বলা হয় সম্পত্তি বিনষ্ট ঝুঁকি, অর্থাৎ নিজের মোটর গাড়ির দোষে অন্য কোনো ব্যক্তির সম্পত্তি বিনষ্ট করা। সো এই যে ঝুঁকি, এটিকে বলা হচ্ছে সম্পত্তি বিনষ্ট ঝুঁকি। সংঘর্ষ বা দুর্ঘটনা ঝুঁকি। এখন দেখো, আমরা তো এতক্ষণ তৃতীয় পক্ষের ক্ষতিপূরণ করলাম, বাট গাড়ি যে অ্যাক্সিডেন্ট করছে, নিশ্চয়ই নিজের গাড়িতে তো কত ক্ষতি হচ্ছে, তাই না? দেখা যায় সামনে গুতা লেগে এখানে ভচকে গেল সামনে কোথাও জায়গায়, বা ভেঙে গেল, একদম ভচকায় গেল। সো সংঘর্ষের ফলে কিন্তু নিজের গাড়ির দুর্ঘটনা ঘটছে। সো এই যে নিজের গাড়ির কোনো সংঘর্ষ বা দুর্ঘটনার ফলে গাড়ির যে ক্ষতি হওয়ার ঝুঁকি, এটাকে বলা হচ্ছে সংঘর্ষ বা দুর্ঘটনা ঝুঁকি। অগ্নি ঝুঁকি, গাড়িতে কিন্তু আগুন লাগতেই পারে বিভিন্ন রিজনে। সো এটিও কিন্তু এখান থেকে কিন্তু একটি গাড়ির মালিকের ক্ষতি হতে পারে। সো এটি হলো অগ্নি ঝুঁকি। বা চৌর্য ঝুঁকি, আমরা কিন্তু আগে দেখতাম, ইদানিং বিষয়টি কমে গিয়েছে, বাট একসময় কিন্তু আমরা দেখতাম ঢাকার রাস্তায় অনেক এই যে গাড়ির যে লুকিং গ্লাস থাকে, সাইডের লুকিং গ্লাস, এই যে লুকিং গ্লাস চুরি হয়ে যায়, বা এই যে লাইট খুলে নিয়ে যায়, এখানে লাইট খুলে নিয়ে যায়, বা মাঝে মধ্যে এইসব জায়গায় লাইট থাকে একটি খুলে নিয়ে যায়, পিসের লাইট খুলে নিয়ে যায়, বা এমনও কিন্তু অনেক জায়গায় চাকা খুলে নিয়ে গিয়েছে। সো এর ফলেও কিন্তু গাড়ির মালিকের ক্ষতি হয়। সো আর এই ক্ষতিগুলোকে বলা বা এই ঝুঁকিগুলোকে বলা হয় চৌর্য ঝুঁকি। কারণ কি, চুরি করে চোর গাড়ি থেকে কিছু চুরি করে নিয়ে গেছে, এবং এগুলো কিন্তু আলটিমেটলি চৌর্য ঝুঁকির আন্ডারে পড়ে। সো গাড়ির যে ক্ষতি হতে পারে, এগুলো মূলত এই 5টি ঝুঁকি থেকে হতে পারে। তো আমরা জানলাম মোটর গাড়ি কি এবং এর ঝুঁকি কত ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। এবার আছে শস্য বীমা। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানান বিপদের শস্যহানি হলে তার ক্ষতির হাত থেকে কৃষকদেরকে আর্থিকভাবে সুরক্ষার জন্য যে বীমার উদ্ভব ঘটেছে তাকে শস্য বীমা বলে। অর্থাৎ আমরা জানি যারা কৃষক অর্থাৎ শস্য ফলায়, তারা কিন্তু প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিভিন্নভাবে তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। প্রাকৃতিক ক্ষতি কি কি? বিশাল ঝড় হলো বা বন্যা হলো, সব শস্য নষ্ট হয়ে গেল। যখন বাংলাদেশে আমরা দেখি বন্যার ফলে দেখা যায় একরের উপর একর কিন্তু কৃষি জমি বা ধান থাকে সব কিন্তু নষ্ট হয়ে যায়। অপ্রাকৃতিক কারণ কি? মনে করো কোনো কারণে অপ্রাকৃতিক ধরে নাও আমার যে বিপক্ষ দল আছে বা আমার পাশের আমার যে মনে করো কম্পিটিটর আছে, আমার অনেক জমি, আমার পাশের যেই আশেপাশে যারা এখানে আমার কৃষকের কাজ করে, হয়তো বা আমার জন্য তারা বাজারে ঠিকমতো তাদের শস্য বিক্রি করতে পারছে না। সো তারা এসে আমার যে জমি আছে সেখানে এমন কোনো কীট পতঙ্গর কোনো ওষুধ দিয়ে গেল, যার ফলে দেখা গেল আমার শস্য নষ্ট হয়ে গেল, বা বিভিন্ন রকম কীট পতঙ্গের আক্রমণে আমার সমস্যা হলো। সো এরকম বিভিন্ন প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক কিন্তু নানা কারণে শস্যহানি হয়, এবং এর হাত থেকে কৃষকদেরকে আর্থিকভাবে সুরক্ষার জন্যই কিন্তু এই বীমার উদ্ভব ঘটেছে। শস্য বীমার বৈশিষ্ট্যসমূহ হলো আবাদকৃত শস্যের উৎপাদনজনিত ক্ষতি এর মূল প্রতিবদ্ধ। অর্থাৎ উৎপাদন করতে গিয়ে যখন আমাদের বিভিন্ন ক্ষতি হয়, সেগুলোর হাত থেকে রক্ষা করেই কিন্তু এই বীমার মূল লক্ষ্য বা প্রতিপাদ্য। প্রাকৃতিক ও অপ্রাকৃতিক নানা ধরনের বিপদের মাধ্যমে কিন্তু বিপদ এর মাধ্যমে কভার করা, অর্থাৎ এই শস্য বীমার মাধ্যমে আমার প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক নানার বিপদের যে ঝুঁকি বা আমার ক্ষতি হয়, তা কিন্তু এই বীমার মাধ্যমে অর্থাৎ শস্য বীমার মাধ্যমে কিন্তু সেই ক্ষতিটাকে কভার করা হয় বা পূরণ করা হয়। চাষাবাদে প্রকৃতির বিরূপ প্রভাব আর্থিকভাবে মোকাবেলা করাই উদ্দেশ্য। অর্থাৎ যে কৃষকরা আছে তারা কেন এই শস্য বীমা করে? কারণ চাষাবাদের যে প্রাকৃতিক বিভিন্ন বিরূপ প্রভাব, সেগুলোর হাত থেকে আর্থিকভাবে মোকাবেলা করার উদ্দেশ্যেই কিন্তু এই বীমা করে থাকে। এরূপ বীমা কৃষকদের স্থিতিশীল আয় উপার্জন নিশ্চিত করে। দেখো, একজন কৃষক প্রতি বছর কিন্তু নির্দিষ্ট পরিমাণ একটা আয় করে, এবং সেটা দিয়ে কিন্তু সে তার পরিবার চালায়। এখন সে যদি এই শস্য উৎপাদন করতে যদি কোনো প্রাকৃতিক কোনো দুর্যোগের মোকাবেলা করে এবং দেখা যায় তার যদি শস্য নষ্ট হয়ে যায়, সে কিন্তু উক্ত বছর সেই পরিমাণ উপার্জন করতে পারবে না। বাট যদি তার বীমা করা থাকে, তাহলে কিন্তু সে ইজিলি সেই যে তার ক্ষতি হলো সেটা কিন্তু পুষিয়ে নিতে পারবে বা ক্ষতিটি পূরণ করে নিতে পারবে। সো আলটিমেটলি এই বীমার ফলে কৃষকদের কিন্তু স্থিতিশীল আয় উপার্জন নিশ্চিত হয়।
যুক্তরাষ্ট্রে বড় বড় খামার ব্যবসায়ীদের আর্থিক সুরক্ষায় প্রথমে এরূপ বিমার উদ্ভব করে। দেখা যায় আমরা যদি আমেরিকার দিকে তাকাই, সেখানে কিন্তু যারা খামার ব্যবসায়ী তারা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে বিভিন্ন শস্য উৎপাদন করে, এবং তাদের এই যে বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যে বিভিন্ন ঝুঁকি তার হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু প্রথমত একদম প্রথম দিকে মানে এই বিমার প্রথম আবির্ভাব ঘটে। সো আমরা জানলাম শস্য বীমা কি। এবার আমরা জানবো গবাদি পশু বীমা কি। দেখলে বুঝতে পারছি শস্য বীমা যেরকম বীমার মাধ্যমে আমরা আমাদের শস্যে যে উৎপাদনজনিত সময় যে প্রাকৃতিক ক্ষতির হাত থেকে রক্ষা করছি শস্যকে, গবাদি পশু বীমায় ঠিক একই জিনিস। গবাদি পশুর যে কোনো ক্ষতি হলে সেই ক্ষতিপূরণের হাত থেকে যে খামারি থাকে তাদেরকে রক্ষা করে কিন্তু এর জন্য এই বীমাটি করা হয়ে থাকে। দেখো সংজ্ঞায় দেখে নিই। বীমাকৃত কোনো রোগ বা দুর্ঘটনায় গবাদি পশুর মৃত্যু হলে এর মালিক বা স্বার্থ সম্পন্ন ব্যক্তি যে আর্থিক ক্ষতির সম্মুখীন হন তা পূরণের নিমিত্তে উদ্ভাবিত বীমা ব্যবস্থাকে গবাদি পশু বীমা বলে। অর্থাৎ বীমাকৃত কোনো রোগ বা দুর্ঘটনায়, অর্থাৎ বীমা যে চুক্তিতে উল্লেখিত কোনো রোগ বা দুর্ঘটনায় যদি গবাদি পশুর মৃত্যু হয়, মৃত্যু বা গবাদি পশুর রোগ হয়, এর হলে এর মালিক বা স্বার্থ সম্পন্ন ব্যক্তি যে আর্থিক সম্মুখীন হন বা আর্থিক ক্ষতির সম্মুখীন হন তা পূরণের নিমিত্তে উদ্ভাবিত বীমা ব্যবস্থাকে কিন্তু গবাদি পশু বীমা বলা হয়। এই বীমার উদ্দেশ্য সমূহ কি? এর বীমার উদ্দেশ্য সমূহ হলো গবাদি পশু মূল্যবান সম্পদ বিধায় এর ক্ষেত্রে। আচ্ছা, এর বৈশিষ্ট্য সমূহ কি? সো আমি উদ্দেশ্য বলেছিলাম, সরি। সো এই বীমার বৈশিষ্ট্য কি? সো হলো গবাদি পশু মূল্যবান সম্পদ বিধায় এক্ষেত্রে সম্পত্তির বীমার নিয়ম প্রযোজ্য। অর্থাৎ যেহেতু এটি খুব একটি মূল্যবান সম্পদ এবং এটি যদি নষ্ট হয় বা কোনো কিছু হয় তাহলে কিন্তু এর স্বার্থ সম্পন্ন ব্যক্তি বা এর যে মালিক তার কিন্তু আর্থিক ক্ষতি হয়, এবং এর জন্য কিন্তু এই বীমাটি করা হয় তাকে আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য, এবং এই সম্পত্তির ক্ষেত্রে কিন্তু এই বীমার নিয়ম প্রযোজ্য রয়েছে। বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত সদিচ্ছাস, স্থলাভিষিক্ততা ইত্যাদি নীতিও এক্ষেত্রে প্রযোজ্য। আমরা কিন্তু জেনেছি বীমাযোগ্য স্বার্থ কি, চূড়ান্ত সদিচ্ছাস কি এবং স্থলাভিষিক্ত নীতি কি, এগুলো কিন্তু এই বীমার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। ক্ষতিপূরণ নীতি অনুযায়ী এক্ষেত্রে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। আমরা জানি ক্ষতিপূরণ নীতি কি। এটি হলো যখন বীমা গ্রহীতার কোনো ক্ষতি হয় তখন যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতির রিজন এবং সবকিছু দেখে বীমাকারী প্রতিষ্ঠান কিন্তু তার ক্ষতিপূরণ করে দেয়, এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ কিন্তু করাই কিন্তু বীমাকারী প্রতিষ্ঠানের নৈতিক দায়িত্ব। এবং ক্ষতিপূরণের নীতি অনুযায়ী এই বীমার ক্ষেত্রেও কিন্তু যে ক্ষতি হয় তার কিন্তু পূরণ করে দেওয়া কিন্তু বীমাকারীর দায়িত্ব, এবং এই ক্ষতিপূরণের নীতি অনুযায়ী কিন্তু এক্ষেত্রে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। বীমার উল্লেখ কোনো রোগে বা দুর্ঘটনায় গবাদি পশুর মৃত্যু হলে বীমা গ্রহীতা ক্ষতিপূরণ লাভ করবে। অর্থাৎ বীমা চুক্তিতে উল্লেখিত কোনো কারণেই কিন্তু যদি বীমাকৃত সম্পত্তি অর্থাৎ পশুর কোনো ক্ষতি হয় বা মৃত্যুবরণ হয় তাহলে কিন্তু শুধুমাত্র বীমা দাবির প্রশ্ন আসে, আর নাই কিন্তু বীমা দাবি করা হবে না। অর্থাৎ আমার বীমা চুক্তিতে বলা আছে এই রিজনে আমার পশুর কিছু ক্ষতি হলে আমি বীমা দাবি পাবো, বাট ওইসব রিজনের বাইরে অন্য কোনো রিজনে যদি গরুর কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু বীমা দাবি দেওয়া হবে না। সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য এরূপ বীমা খোলা হয়। অর্থাৎ এরূপ বীমার মেয়াদ সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে। এই বীমার ক্ষেত্রে নৈতিক ঝুঁকির মাত্রা বেশি, অবশ্যই এটি বেশি। দেখা গেল একজন যেই বীমা গ্রহীতা সে ইচ্ছা করে তার গরুকে ঠিকমতো দেখাশোনা করলো না, এবং দেখা গেল গরুটি অসুখে মৃত্যুবরণ করলো। সো এখানে কিন্তু নৈতিক রিজন বেশি আছে। যদি এইখানে ইচ্ছাকৃতভাবে কিন্তু যদি চায়, অর্থাৎ যে খামারি থাকে সে কিন্তু চাইলে ইচ্ছাকৃতভাবে তার পশু মানে রোগ থেকে সে কিন্তু চাইলেই কোনো পশুকে তার কোনো রোগের হাত থেকে রক্ষা করতে পারতো, বাট সে যদি না করে এমন কিছু কাজ, বা দেখা গেল গরুর রোগ হয়েছে সে যদি চিকিৎসা না করে গরু কিন্তু মৃত্যুবরণ করবে। সো এখানে কিন্তু নৈতিক বিষয়টি অনেক বেশিভাবে কাজ করে। সো আমরা জানলাম গবাদি পশু বীমা কি। এরপর আমরা জানবো চোর্য বা ডাকাত বীমা। খুব ইজিলি আমরা বুঝতে পারছি যদি চুরি হয়ে গেলে আমাদের কোনো ব্যক্তির তার সম্পত্তি কিছু চুরি হলে যে ক্ষতি হয় তার হাত থেকে রক্ষার তো না, আলটিমেটলি ক্ষতিপূরণের জন্য যে বীমা করা হয় তাকে চোর্য বা ডাকাত বীমা বলা হয়। সো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হবে অস্থাবর সম্পত্তি কি? যেই সম্পত্তি ইজিলি সরানো যায় বা নেওয়া যায়। যদি আমার এখানে একটি জমি হয়, জমি কিন্তু আমার চাইলে এখানে বহন করা যায় না বা সরানো যায় না, এগুলো হলো স্থাবর সম্পত্তি। আর অস্থাবর সম্পত্তি কোনগুলো? যেগুলো ইজিলি বহন করা যায়, যেরকম গাড়ি বা হতে পারে মোটরসাইকেল বা অন্য কোনো দামি মোবাইল।
এসব হলো অস্থাবর সম্পত্তি। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অস্থাবর সম্পত্তি চুরি বা ডাকাতি হওয়ার ফলে যে ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণের লক্ষ্যে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে যে চুক্তি হয় তাকে চৌর্য বীমা বলে, চৌর্য বা ডাকাত বীমা বলে। অর্থাৎ কোনো অস্থাবর সম্পত্তি চুরি বা ডাকাত হলে বীমা গ্রহীতার যে ক্ষতি হয়, সে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্যই যে বীমা করা হয় বা ক্ষতিপূরণের লক্ষ্যে যেই বীমা করা হয় তাকে চৌর্য বা ডাকাত বীমা বলা হয়। এ বীমার প্রিমিয়ামের হার কিছু বিষয়ের উপর নির্ণয় করে। অর্থাৎ এই যে সম্পত্তির যে বীমা করা হবে তার তো একটি প্রিমিয়াম আছে, তাই না? সো প্রিমিয়ামের হার কিসের উপর নির্ভর করবে? কিছু পয়েন্ট আছে। চোরের সান্নিধ্য। আচ্ছা, আমরা কিন্তু জানি যে ঢাকা শহরের কথা চিন্তা করি, আমরা কিন্তু কিছু পার্টিকুলার এরিয়ার কথা কিন্তু আমরা বলি যে ওই জায়গায় গেলে মাঝে মধ্যে পকেট থেকে চোর মোবাইল চুরি করে নিয়ে যায়, বা দেশের বিভিন্ন স্থান আছে যেখানে অনেক বেশি ডাকাতি হয়। সো এইসব বিষয়ের উপর কিন্তু নির্ভর করবে যে আমার যে সম্পত্তি সেটি কোন এরিয়াতে আছে, সেই এরিয়াতে চুরি বা ডাকাতি হওয়ার রেকর্ড কেমন। যদি দেখা যায় সেখানে অনেক বেশি চুরি ডাকাতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু স্বাভাবিকভাবে প্রিমিয়ামের হার একটু বেশি হবে। বাট এমন একটি এরিয়া যেখানে পুলিশের অনেক বেশি সিকিউরিটি আছে, যেরকম ধরে নিয়ে ঢাকার ডিওএইচএস বা ওল্ড ডিওএইচএস বা নিউ ডিওএইচএস, সেখানে কিন্তু অনেক বেশি আর্মিদের, বা ঢাকার ক্যান্টনমেন্ট, সেখানে কিন্তু আর্মিদের অনেক নিরাপত্তা ব্যবস্থা আছে, স্বাভাবিকভাবে কিন্তু সেখানে চুরি ডাকাতি হওয়ার সম্ভাবনা অনেক কম। সো ওইসব এরিয়াতে কিন্তু স্বাভাবিকভাবে এই যে প্রিমিয়ামের হার আছে সেটি কিন্তু কম হবে। বাট এমন এরিয়া যেখানে অনেক বেশি চুরি হয়, স্বাভাবিকভাবে কিন্তু সেখানে প্রিমিয়ামের হার অনেক বেশি হবে। সম্পত্তির আকর্ষণ। সম্পত্তিটি কেমন, এটা কি চোরদের উদ্বুদ্ধ করে? যখন ধরেন গাড়ি, আমরা কিন্তু জানি অনেক বেশি গাড়ি চুরি হয়, কারণ গাড়ি যদি একবার চুরি করতে পারে খুব সহজেই সেই গাড়িটাকে কিন্তু নিয়ে এর পার্টস বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া সম্ভব। সো এমন সম্পত্তি যেগুলোর চোরদের বা ডাকাতদের আকর্ষণ বেশি, সেগুলোর উপরে কিন্তু স্বাভাবিকভাবে প্রিমিয়ামের হার কিন্তু একটু বেশি হবে। পণ্যের বহনযোগ্যতা। এমন সম্পত্তি যেগুলো ইজিলি বহন করা যায়, এই গাড়ি চাইলেই কিন্তু গাড়ির দরজা ভেঙে বা দরজা খুলে কিন্তু ইজিলি কিন্তু গাড়ি স্টার্ট করে নিয়ে সরানো সম্ভব। সো যেই সব গাড়ির বহনযোগ্যতা ইজি, বা একটি মোটরসাইকেল তুলে নিয়ে যাওয়া যায় কিন্তু, বা একটি রিক্সায় করে কিন্তু নিয়ে যাওয়া যায়, বা একটি কিন্তু পিক আপ ভ্যানে নিয়ে যাওয়া যায়। সো যেসবের বহনযোগ্যতা বেশি, স্বাভাবিকভাবে সেগুলোর প্রিমিয়ামের হার কিন্তু বেশি হবে। রাত্রিকালে পাহারাবিহীন সম্পত্তি ফেলে রাখা, বা আমার যে সম্পত্তিটি রাত্রেবেলা যেখানে থাকবে সেখানে পাহারার ব্যবস্থা কিরকম। আমার একটি গাড়ি আমার বাসার নিচে কোনো গ্যারেজ নেই, রাস্তায় থাকে, সো স্বাভাবিকভাবে কিন্তু সেখানে চুরি হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, সেখানে যদি পাহারাদার থাকে তাহলে কিন্তু আবার চুরি হওয়ার চান্স কম, বাট পাহারাদারও নেই, সো এই ক্ষেত্রেও কিন্তু প্রিমিয়ামের হার একটু বেশি হবে। সো এই যে কিছু বিষয় আছে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু প্রিমিয়ামের হার কম বেশি হয়। সো আমরা জানলাম চৌর্য বা ডাকাত বীমা কি, এবং কি কি বিষয়ের উপর ভিত্তি করে এর প্রিমিয়ামের হার ভ্যারি করে। তো বন্ধুরা, এই লেকচারটি এখানে শেষ। খুব ছোট একটি লেকচার ছিল। তো এখানে তোমরা জানবা ছোটখাটো বিষয়ের উপর দিয়ে বৈশিষ্ট্য দিয়ে বলবে এটি কোন বীমার অন্তর্গত, প্রশ্ন আসবে। তোমরা আশা করি তোমার লেকচারটি পড়ে তোমরা যদি তোমাদের মেন বইটি পড়ো, ইজিলি তোমরা সকল প্রশ্নের উত্তর করতে পারবা। এবং এই লেকচারের মধ্যে দিয়ে কিন্তু আমাদের যে বইয়ের বা পাঠ্যপুস্তক যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু মোটামুটি কভার করা হলো। এখন এর পরবর্তী কিন্তু তোমরা আরো 4-5টি লেকচার পাবা। সেগুলো কিসের উপরে? সেগুলো থাকবে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিল, মেনলি ঢাকা ইউনিভার্সিটিতে কেন্দ্র করে লেকচারগুলো তৈরি করা হয়েছে। পূর্ববর্তী বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা সলভ করব, বা লিখিত অংশ কেমন হবে বা কিরকম প্রশ্ন আসবে সেসবের উপর কিন্তু আমরা আসলে দেখবো বা পড়বো। সো বন্ধুরা, আশা করি তোমরা লেকচারে সবকিছু বুঝতে পেরেছো। তোমরা আশা করি বাসায় পড়বে, পড়ে একদম কনসেপ্ট সব ক্লিয়ার করে নিবে, এবং পরীক্ষা যা আসবে তোমরা ইজিলি উত্তর করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আগামী লেকচারে। সবাইকে আসসালামু আলাইকুম।